বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ডারিয়াস ফরোক্সের লেখা উইন ইয়োর ইনার ব্যাটলস বইটি। এই ভিডিওটি এমন এক যাত্রার সূচনা যা আপনার ভেতরে চলতে থাকা সেই যুদ্ধকে শান্ত করতে পারে, যা হয়তো আপনি কখনো কারো কাছে প্রকাশ করেননি। আমরা সেই নীরব লড়াইয়ের কথা বলছি যা প্রত্যেক মানুষ নিজের মনের মধ্যে লড়ে, ভয়, আত্মসংশয়, অলসতা, ক্রোধ এবং ব্যর্থতার বিরুদ্ধে। আর এই যুদ্ধে জয়ী হবার চাবিকাঠি লুকিয়ে আছে উইন ইয়োর ইনার ব্যাটলস বইটিতে। এই বইটি কোনো অনুপ্রেরণামূলক বক্তৃতা দেয় না, বরং আপনাকে সেই সব বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে যা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। এই ভিডিওতে আমরা বুক গিস্ট চ্যানেলে আপনাকে এই বইয়ের সেই সব কথার সঙ্গে পরিচয় করাবো যা আপনাকে নিজেকে বুঝতে, সামলাতে এবং উন্নত করতে সাহায্য করবে। আপনি কি কখনো ভেবেছেন যে আমরা নিজেদের প্রতি এত অসন্তুষ্ট কেন থাকি? কেন বারবার নিজেকে দোষারোপ করি? কেন প্রতিবার ভয় আমাদের থামিয়ে দেয়? তা আমাদের স্বপ্ন যতই খাঁটি এবং বড় হোক না কেন, উইন ইয়োর ইনার ব্যাটলস আপনাকে শেখায় যে নিজের সাথে লড়াই করা বন্ধ করুন এবং নিজের বন্ধু হয়ে উঠুন। এই ভিডিওটি কোনো সাধারণ বইয়ের সারসংক্ষেপ নয়। এটি একটি অনুভূতি, একটি আয়না এবং সেই আসল আপনার কাছে পৌঁছানোর একটি পথ, যে সত্তাটি আপনার ভেতরে কোথাও চাপা পড়ে গেছে। তাই যদি আপনি সত্যি আপনার ভেতরের ভয়, ব্যর্থতা এবং নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার নিজের চ্যানেল বুক গিস্টে। আসুন শুরু করি এই ভেতরের যুদ্ধ জয়ের সফর। অধ্যায় 1, ভেতরের যুদ্ধ কি? কখনো কখনো আমাদের দেখে মনে হয় আমরা একদম শান্ত, মুখে হাসি লেগে থাকে, কথাও হয় স্বাভাবিক, কিন্তু আমাদের ভেতরে এমন এক যুদ্ধ চলতে থাকে যার আওয়াজ কেবল আমরাই শুনতে পাই। বাইরের পৃথিবীকে আমরা দেখাই যে সব কিছু ঠিক আছে, কিন্তু ভেতর থেকে আমরা থাকি খণ্ড বিখণ্ড, দিশেহারা, ভীত এবং ক্লান্ত। এই যুদ্ধের কোনো শত্রু বাইরে নেই, এই লড়াই আমাদের ভেতরেই চলে, আমাদেরই বিরুদ্ধে। এটাই আমাদের ভেতরের যুদ্ধ, এমন এক সংগ্রাম যা প্রতিদিন সকালে বিছানা ছাড়ার আগেই আমাদের ভেঙে দেয়। এটি সেই কণ্ঠস্বর যা বলে, তুমি কিছুই করতে পারবে না, তুমি সবসময় ব্যর্থ হও, অন্যরা তোমার চেয়ে অনেক ভালো, কেন চেষ্টা করছো? আর সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা সেই কণ্ঠস্বরগুলোকে সত্য বলে মেনে নিই। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন কেউ আমাদের সামান্য ক্রিটিসিজম করে, তার প্রভাব সারা দিন আমাদের মস্তিষ্কে ঘুরতে থাকে? আমরা বারবার ভাবি, আমি এমনটা কেন করলাম? লোকে কি ভাববে? আমি কি সত্যিই এতটা দুর্বল? এটাই তো সেই ভেতরের লড়াই যা আমরা নিজের সাথে লড়ি প্রতিদিন, প্রতি মুহূর্তে। শৈশব থেকে আমাদের শেখানো হয় যে আমাদের পৃথিবীর সাথে প্রতিযোগিতা করতে হবে, পরীক্ষা, প্রতিযোগিতা এবং পৃথিবীর প্রত্যাশার সাথে। কিন্তু কেউ আমাদের এটা বলে না যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা তো নিজের সাথে হয়। সেই ভয় যা কাউকে বলার সাহস হয় না, সেই অস্থিরতা যা রাতে ঘুমাতে দেয় না, সেই অপরাধ বোধ যা কোনো ভুলের জন্য বছরের পর বছর পিছু ছাড়ে না, আর সেই নীরবতা যা আমাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন এবং ভেতর থেকে কোনো প্রেরণা অনুভব করেন না, যখন আপনি কোনো কাজ শুরু করতে চান কিন্তু এক অদৃশ্য শক্তি আপনাকে থামিয়ে দেয়, যখন আপনি জানেন যে আপনার মধ্যে সম্ভাবনা আছে, তবু এক অদ্ভুত দ্বিধা আপনাকে প্রতিবার পেছনে টেনে ধরে, এটাই সেই ভেতরের যুদ্ধ। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই লড়াই কোনো শব্দ ছাড়াই হয়। কোনো তরবারির ঝংকার নেই, কোনো বিস্ফোরণের শব্দ নেই, কিন্তু এর প্রভাব আমাদের জীবনের প্রতিটি অংশে পড়ে। আমাদের সম্পর্ক, কর্মজীবন, স্বাস্থ্য, সুখ সব কিছুই এই লড়াইয়ের কারণে প্রভাবিত হয়। আমরা বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখাই, কিন্তু ভেতর থেকে ভেঙে থাকি। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, আবার একাকিত্ব ভয়ঙ্কর। কাজ করতে চাই কিন্তু আলস্য ছাড়তে পারি না, সুখী হতে চাই কিন্তু নিজের আবেগগুলোই বুঝতে পারি না।
এই যে লড়াই, এটি আমাদের পরিচয়ের সাথে জড়িত। এটি আমাদের প্রশ্নে ভরিয়ে দেয়, আমি কে? আমি কি সত্যিই কিছু ভালো করতে সক্ষম? আমি কি উন্নত জীবন লাভের যোগ্য? আর এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। কিন্তু একটি সত্য এটাও যে এই লড়াই অনন্ত নয়, একে জয় করা সম্ভব। সবার আগে আমাদের এই যুদ্ধকে চিনতে হবে, আমাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমাদের সকলের ভেতরেই একটি তোলপাড় চলছে, এক মহারণ যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু প্রতিদিন আমাদের একটু একটু করে শেষ করে দেয়। যদি আমরা এই যুদ্ধকে চিনে নিতে পারি, তবে জয়ের পথ সেখান থেকেই শুরু হয়। এই লড়াইয়ে জয়ী হওয়ার জন্য আমাদের নিজেদের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে হবে। যা কিছু মনে আসে তা সত্য বলে মেনে নেওয়ার আগেই প্রশ্ন করতে হবে। আমাদের নিজের সাথে বন্ধুত্ব করতে হবে, নিজেকে বুঝতে হবে। কারণ যতক্ষণ না আমরা নিজেকে বুঝব, ততক্ষণ আমরা আমাদের জীবনের রাশ অন্যের হাতে তুলে দেব। আর বিশ্বাস করুন, আপনি একা নন। এই লড়াই প্রত্যেক মানুষের ভেতরে চলছে। কেউ তা লুকিয়ে রাখে, কেউ প্রকাশ করতে পারে না, আর কেউ তাকে শব্দই দিতে পারে না। কিন্তু এই ভিডিওতে, এই যাত্রায় আমরা সেই নীরব যুদ্ধকে কণ্ঠ দেব, বুঝব এবং ধীরে ধীরে তার উপর বিজয় লাভের উপায় খুঁজে বের করব। তাই যদি আপনিও আপনার ভেতরের কণ্ঠস্বরে ক্লান্ত হয়ে থাকেন, যদি আপনিও নিজেকে ভয় পেতে শুরু করেন, যদি আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তবে থামবেন না। এটাই সেই যুদ্ধ শেষ করার এবং নিজেকে পুনরায় খুঁজে পাওয়ার প্রথম পদক্ষেপ। এটাই ভেতরের যুদ্ধ, সেই নীরব সংগ্রাম যা আমরা প্রতিদিন নিজের সাথে লড়ি। আর এখন সময় এসেছে তাকে জয় করার। অধ্যায় 2, ভয়কে কিভাবে অতিক্রম করবেন। ভয় এমন এক অনুভূতি যা প্রত্যেক মানুষের হৃদয়ে কখনো না কখনো বাসা বাঁধে। কারো ব্যর্থ হওয়ার ভয়, কারো লোকে ক্রিটিসিজমের ভয়, কারো একাকী হয়ে যাওয়ার ভয়, আবার কারো নিজের ভেতরে লুকিয়ে থাকা সত্যের ভয়। কিন্তু সবচেয়ে চমৎকার বিষয়টি হলো, এই ভয় আমাদের শুধু থামিয়ে দেয় না, এটি আমাদের ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো কাজ শুরু করার আগেই আপনার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়ফড় করতে শুরু করেছে, হাত কাঁপছে, আর মস্তিষ্ক একসঙ্গে অনেক প্রশ্নে ভরে গেছে? যদি আমি ব্যর্থ হই, যদি লোকে হাসে, যদি আমি নিজেকেই লজ্জিত করে ফেলি? এই সব ভয় আমাদের কোনো নতুন কিছু শুরু করার আগেই হার মানতে বাধ্য করে। আমরা নিজেদের বোঝাতে শুরু করি যে এখন সঠিক সময় নয়, অথবা আমি এর জন্য তৈরিই নই। কিন্তু সত্যটা হলো, ভয় মিথ্যা বলে। ভয় আমাদের এমন এক ছবি দেখায় যা বাস্তবতা থেকে অনেক আলাদা। সে আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা বলে, যেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমরা একা হয়ে যাব, অথবা জীবন সেখানেই থেমে যাবে। কিন্তু বাস্তবে এমন কিচ্ছুই হয় না। হ্যাঁ, আমরা ব্যর্থ হতে পারি, লোকেরা হাসতে পারে, কিন্তু তা কি এতটাই বড় বিষয় যে আমরা সারা জীবন সেখানেই দাঁড়িয়ে থাকব যেখানে আমরা আছি? ভয়ের সবচেয়ে বড় শক্তি এটা নয় যে সে আমাদের থামিয়ে দেয়, বরং এটা যে সে আমাদের ভেতরে বসে আমাদের বিশ্বাস করায় যে আমরা কিছুই করতে পারি না। আর যখন একজন মানুষ নিজেই মেনে নেয় যে সে হেরে গেছে, তখন বাইরের দুনিয়া তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু একটা কথা ভাবুন তো, যদি ভয় এতটাই সত্যি হতো, তবে আজ পৃথিবীতে কোনো বড় কাজই হতো না। কেউ মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সাহস করত না, কেউ নিজের স্বপ্ন পূরণ করার কথা ভাবতেও পারত না, কেউ ভালোবাসার কথা প্রকাশও করত না। কিন্তু তবুও এসব হয় কেন? কারণ কিছু মানুষ সেই ভয়কে অনুভব করার পরেও এগিয়ে যায়। আমাদের ভয়ের সাথে লড়াই করতে হবে না, তাকে বুঝতে হবে। যখনই আপনি কিছু করতে ভয় পাবেন, এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নিয়ে ভয় পাচ্ছি, আসলে কি হতে পারে, এবং সবচেয়ে জরুরি, যদি আমি এটা করে ফেলি তবে আমার জীবন কতটা বদলে যেতে পারে। ভয়কে হারানো কোনো একদিনের ব্যাপার নয়, এটি একটি প্রক্রিয়া, একটি সফর, যেখানে আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে বোঝেন, একটু একটু করে এগিয়ে যান। আপনি পড়েন, আবার ওঠেন, কিন্তু প্রতিবার যখন আপনি ভয়ের পরেও কিছু করে ফেলেন, তখন আপনার ভেতরের একটি দেওয়াল ভেঙে যায়, আর সেই দেওয়ালটি তো আজ আপনাকে আটকে রেখেছে। ভয় কোনো শত্রু নয়, এটি কেবল একটি সংকেত যে আপনি আপনার স্বাচ্ছন্দ্য বলয় থেকে বাইরে যেতে চলেছেন। আর স্বাচ্ছন্দ্য বলয়ের বাইরেই তো সেই সমস্ত জিনিস রয়েছে যা আপনি সব সময় পেতে চেয়েছেন,
উন্নতি, সফলতা, শান্তি এবং সবচেয়ে জরুরি আত্মসম্মান। প্রতিবার যখন আপনি আপনার ভয়ের সামনে দাঁড়ান, আপনি আপনার পুরনো সংস্করণকে পেছনে ফেলে আসেন। আর প্রতিবার যখন আপনি ভয়ের কাছে নত হন, তখন আপনি সেখানেই থেকে যান যা আপনি সব সময় ছিলেন। তাই পরের বার যখন আপনার ভয় আপনার সামনে আসবে, তখন পালিয়ে যাবেন না। তাকে দেখুন, চিনুন এবং তারপর একটি ছোট পদক্ষেপ নিন তার বিরুদ্ধে। হতে পারে শুরুতে সেটি কেবল একটি ফোন কল করা, একটি হ্যাঁ বলা, একটি ইমেল পাঠানো বা একটি ভিডিও রেকর্ড করা। কিন্তু সেই পদক্ষেপই আপনার ভেতরে সেই স্ফুলিঙ্গ জ্বালাতে পারে যা আপনার পুরো পৃথিবী বদলে দেবে। ভয় শেষ হয় না, কিন্তু যখন আপনি তার উপর দিয়ে চলতে শুরু করেন, তখন তা পথ হয়ে যায়। আর সেই পথে চলেই আপনি সেই মানুষটির কাছে পৌঁছতে পারেন যা আপনি সব সময় হতে চেয়েছেন। তো এখন প্রশ্ন এটা নয় যে আমি কি ভয় পাই, প্রশ্ন হলো আমি কি ভয়ের পরেও এগিয়ে যেতে পারি? আর উত্তর কেবল আপনিই দিতে পারেন। অধ্যায় ৩, মেনে নেওয়ার শক্তি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজেদের জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে। সত্যি, কেউ তার অতীত থেকে পালাচ্ছে, কেউ নিজের দুর্বলতা থেকে, আবার কেউ নিজের বাস্তবতা থেকে। আমরা ভাবি যে যদি আমরা কোনো কষ্টকে উপেক্ষা করি, কোনো ভুলকে ভুলে যাই বা নিজের ত্রুটিগুলিকে লুকিয়ে রাখি, তবে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি কখনো এমনটা হয়? যা সত্য তা সেখানেই দাঁড়িয়ে থাকে, তা দরজার আড়ালে লুকিয়ে থাকে না। তা প্রতিদিন সকালে আমাদের চোখের সামনে থাকে, আমরা তা দেখতে চাই বা না চাই। আর যখন আমরা সেই বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নিই, তখনই শুরু হয় ভেতরের যন্ত্রণা, যা শব্দে প্রকাশ করা যায় না, কিন্তু প্রতি নিঃশ্বাসে অনুভূত হয়। স্বীকৃতি বা মেনে নেওয়া, এই শব্দটি শুনতে সহজ মনে হলেও জীবনে প্রয়োগ করা সবচেয়ে কঠিন। কারণ নিজেকে গ্রহণ করা, নিজের ভুল স্বীকার করা, নিজের ত্রুটিগুলি দেখেও নিজেকে ভালোবাসা, এই কাজ সবাই করতে পারে না। আমরা নিজেদের বিচার করি, তুলনা করি এবং তারপর নিজেদের ঘৃণা করতে শুরু করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যদি কোনো শিশু হাঁটতে শেখার সময় বারবার পড়ে যায়, তবে কি আমরা তাকে ধাক্কা দিই? না তো। আমরা তাকে তুলে ধরি, হাসি এবং বলি কিছু হবে না, আবার চেষ্টা করো। কিন্তু যখন নিজের কথা আসে, তখন আমরা নিজের সাথে এত নির্দয় আচরণ কেন করি? মেনে নেওয়ার অর্থ হার মেনে নেওয়া নয়। এর অর্থ এটা নয় যে আপনি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে যাবেন আর এগোবেন না। এর অর্থ হলো যা আছে তাকে পুরি সততার সাথে দেখা, নিজের থেকে পালানো বন্ধ করা, যা ঘটে গেছে তা আঁকড়ে ধরে বসে থাকা বন্ধ করা, এবং আপনি যা তাকে কোনো শর্ত ছাড়াই স্বীকার করা। যখন আমরা নিজেদের মেনে নিই, তখন আমাদের ভেতর থেকে এক অদ্ভুত হালকাত্ব আসে, যেন কোনো ভারী বোঝা নেমে গেল, যেন আমরা নিজেদের সাথে লড়াই করা বন্ধ করে দিয়েছি। আর এখান থেকেই শুরু হয় নিরাময়, এখান থেকেই শুরু হয় আসল উন্নতি। কখনো কখনো আমরা বছরের পর বছর একটি অনুশোচনা নিয়ে কাটিয়ে দিই। যদি আমি সেই সিদ্ধান্তটা নিতাম, যদি আমি সেই কথাটা না বলতাম, যদি আমি সেই মোড়ের অন্য কিছু করতে পারতাম। কিন্তু সেই যদি আমাদের কখনো এগোতে দেয় না। মেনে নেওয়ার অর্থ হলো সেই যদিগুলোকে সেখানেই ছেড়ে দেওয়া যেখানে তাদের স্থান, অতীত। কি হবে যদি আজ থেকে আপনি নিজেকে তেমনই মেনে নেন যেমন আপনি আছেন? কি হবে যদি আপনি নিজের দুর্বলতাগুলোকে ততটাই ভালোবাসার সাথে দেখেন যতটা আপনি নিজের শক্তিকে দেখেন? হয়তো তখন আপনি নিজেকে বিচার করা বন্ধ করে দেবেন, হয়তো তখন আপনি নিজেকে বুঝতে শুরু করবেন, আর হয়তো তখন আপনি সেই মানুষটি হয়ে উঠবেন যা আপনি সব সময় হতে চেয়েছেন। যে জীবন আমরা পেয়েছি তা নিখুঁত নয়, তাতে ভুল আছে, দুঃখ আছে, ভাঙা স্মৃতি আছে, অপূর্ণ স্বপ্ন আছে। কিন্তু সেই জীবনেই আশাও আছে, চেষ্টাও আছে এবং পুনরায় উঠে দাঁড়ানোর শক্তিও আছে। আর সেই শক্তির কাছে পৌঁছানোর পথ স্বীকৃতি বা মেনে নেওয়ার মধ্যে দিয়েই যায়। তাই পরের বার যখন আপনার মন আপনাকে আপনার অতীতের কোনো ভুল মনে করিয়ে দেবে, অথবা যখন আপনি নিজের ভেতরের কোনো দুর্বলতা নিয়ে হতাশ হতে শুরু করবেন, তখন থামুন, একটি গভীর শ্বাস নিন এবং নিজের সাথে একটি কথা বলুন, হ্যাঁ, এটাই আমি, আর আমি এর থেকে পালাবো না। আমি এর থেকে শিখব, আমি এর থেকে এগিয়ে যাব। কারণ যে মানুষ নিজেকে মেনে নেয়, পৃথিবীর কোনো শক্তি তাকে ভেতর থেকে ভাঙতে পারে না। অধ্যায় ৪, আত্মস্বীকৃতি কিভাবে গড়ে তুলবেন। কখনো কখনো আমরা বড় কিছু করতে চাই, হৃদয়ে এক আগুন থাকে, এক স্বপ্ন, এক গন্তব্য।
কিন্তু প্রতিবার যখন সেই পথে চলার চেষ্টা করি তখন এক অদৃশ্য দেওয়াল আমাদের সামনে এসে দাঁড়ায়। আর সেই দেওয়াল বাইরে নয়, আমাদের ভেতরেই থাকে। তার নাম আত্মস্বীকৃতির অভাব। আপনি কতবার পরিকল্পনা করেছেন সকালে তাড়াতাড়ি ওঠার, প্রতিদিন পড়াশোনা করার, সুস্থ থাকার, মোবাইল কম ব্যবহার করার বা কোনো নতুন কাজ প্রতিদিন একটু একটু করে শেখার? কিন্তু তারপর কি হয়? 2 দিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলে, তারপর ধীরে ধীরে প্রেরণা কমতে শুরু করে এবং আমরা সেই পুরনো জীবনেই ফিরে যাই। আর তারপর শুরু হয় নিজের উপর রাগ করা। আমি এটাও করতে পারি না, আমার মধ্যে কোনো শৃঙ্খলাই নেই, আমি তো কিছুই ধারাবাহিকভাবে করতে পারি না। এই কথাগুলো ভেতরে ভেতরে আমাদের ভেঙে দেয়। আমরা ধরে নিই যে হয়তো আমরা জন্মগতভাবেই অলস, হয়তো এটা অন্যদের পক্ষেই সম্ভব। কিন্তু সত্যি কি তাই? আত্মশৃঙ্খলা কোনো অতিমানবিক শক্তি নয় যা কিছু বিশেষ মানুষের কাছেই থাকে। এটি কোনো জন্মগত গুণ নয়, এটি একটি অভ্যাস, একটি পদ্ধতি যা শেখা যায়। কিন্তু সবার আগে একে বোঝা জরুরি। শৃঙ্খলার অর্থ প্রায় সময় মানুষ ভুল বোঝে। তারা মনে করে এর মানে জোর করা, নিজেকে জবরদস্তি ধাক্কা দেওয়া, একটি কঠোর রুটিনে আটকে যাওয়া। কিন্তু আসল শৃঙ্খলা হলো আসলে নিজের সাথে করা একটি সৎ প্রতিশ্রুতি, একটি ছোট প্রতিজ্ঞা যে আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাব, মন চাক বা না চাক। শুরুতে এটি অবশ্যই কঠিন মনে হয়, যখন সকালে অ্যালার্ম বাজে এবং বিছানা ছাড়া কষ্টকর মনে হয়, যখন কোনো কাজ করার মন থাকে না কিন্তু তা করা জরুরি, যখন প্রতিটি বিক্ষেপ আপনাকে নিজের দিকে টানে এবং আপনি একটি ক্লিকের দূরত্বে থাকেন কোনো আরামদায়ক অজুহাতের থেকে, তখনই শৃঙ্খলার আসল পরীক্ষা হয়। কিন্তু জানার বিষয় হলো, শৃঙ্খলার পুরস্কার তাৎক্ষণিক পাওয়া যায় না। এটি একটি বিলম্বিত পুরস্কার, একটি অদৃশ্য ট্রফি যা সময়ের সাথে সাথে সামনে আসে। আর এটাই কারণ যে বেশিরভাগ মানুষ মাঝপথে হার মেনে নেয়। তাদের মনে হয় যে কোনো ফল আসছে না, তাই এসব বৃথা। কিন্তু যারা টিকে থাকে তারাই সেই জীবনযাপন করে যা অন্যদের জন্য কেবল স্বপ্ন। শৃঙ্খলা ধীরে ধীরে আপনার ভেতরে এক নতুন মানুষ তৈরি করে। সেই মানুষ যে প্রতিবার অজুহাতের পরেও কাজ করে, সেই মানুষ যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, আর সেই মানুষ যে জানে স্বাচ্ছন্দ্য বলয়ের বাইরেই উন্নতি লুকিয়ে আছে। ভাবুন তো, যদি আপনি সেই প্রতিটি মুহূর্তে যখন হার মেনে চলেছিলেন তখন আরেকটু ধৈর্য রাখতেন, আরেকটু এগিয়ে যেতেন, তবে আজ আপনি কোথায় থাকতেন? আত্মশৃঙ্খলা একটা পেশির মতো, যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে। আর যেদিন এই পেশি শক্তিশালী হয়ে যায় সেদিন থেকে আর আপনার কোনো প্রেরণার প্রয়োজন পড়ে না। তখন আপনি কেবল অনুপ্রেরণার উপর কাজ করেন না, আপনি প্রতিশ্রুতির উপর কাজ করেন। তাই আজ থেকেই প্রশ্ন করবেন না যে আমার এটা করতে মন চাইছে কিনা। জিজ্ঞাসা করুন, এটা কি আমাকে সেই মানুষ তৈরি করছে যা আমি হতে চাই? শৃঙ্খলা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু এই বিরক্তিকর ধারাবাহিকতাই একদিন এমন চমৎকার ফল দেয় যা দুনিয়াকে চমকে দেয়। আর যখন সেই দিন আসে, যখন আপনি পেছনে ফিরে তাকান আর ভাবেন যে আমি নিজের সাথে যে প্রতিশ্রুতি করেছিলাম তা পূরণ করেছি, তখন সেই সন্তুষ্টি অন্য কিছুতে পাওয়া যায় না। অধ্যায় 5, আপনার ভেতরের চালিকা শক্তি। কিছু মানুষ জীবনে খুব কম সম্পদ থাকা সত্ত্বেও উচ্চতায় পৌঁছে যায়, আর কিছু মানুষ সব কিছু থাকা সত্ত্বেও নিজেকে হারানো অনুভব করে। এই পার্থক্য কেন হয়? এটা কি ভাগ্যের খেলা, নাকি কোনো লুকানো শক্তি আছে যা কারোর ভেতরে জেগে ওঠে আর কারোর ভেতরে কখনো জন্মায় না? এর উত্তর হলো ভেতরের চালিকা শক্তি বা ইনার ড্রাইভ। এটি সেই শক্তি যা বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। এটি অনুপ্রেরণার থেকে অনেক গভীর বিষয়, কারণ অনুপ্রেরণা তো আবহাওয়ার মতো, কখনো আসে কখনো চলে যায়। কিন্তু ভেতরে চালিকা শক্তি হলো আপনার ভেতরে সেই আগুন যা বাইরে থেকে জ্বালানির জন্য অপেক্ষা করে না, তা নিজেই জ্বলে, আর ততক্ষণ জ্বলে যতক্ষণ না আপনি নিজেকে বলতে পারছেন যে আমি করে দেখিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ এই ভেতরে চালিকা শক্তিকে খুঁজেই পায় না। তারা সারা জীবন কিছু না কিছু করতে থাকে, কিন্তু ভেতর থেকে শূন্য অনুভব করে। মনে হয় যেন কোনো প্রশ্ন অসম্পূর্ণ রয়ে গেছে, যেন ভেতর থেকে কেউ আওয়াজ দিয়েছে, তুমি অন্য কিছু ছিলে, এটা নাও। এটাই সেই সময় যখন আপনার ভেতরের চালিকা শক্তি আপনাকে ডাকছে। এই আওয়াজ কখনো জোরে হয় না, এটা চিৎকার করে বলে না যে ওঠো এবং বড় কিছু করো। এটা খুব শান্ত হয়। এটা তখন শোনা যায় যখন আপনি রাতে একা থাকেন, যখন কোনো ভিড়ের মধ্যে নিজেকে একা অনুভব করেন, বা যখন আপনি অন্য কারো সাফল্য দেখে ভেতরে ভেতরে নিজেকে দুর্বল মনে করতে শুরু করেন। ভেতরে চালিকা শক্তির জন্ম হয় তৃষ্ণা থেকে, সেই তৃষ্ণা যা কেবল একটি স্বপ্ন পূরণ করলেই মেটে। আর সেই স্বপ্ন
প্রত্যেকের আলাদা হয়। কাউকে কিছু হতে হয়, কাউকে কিছু বদলাতে হয়, আর কাউকে নিজেকে প্রমাণ করতে হয়। কিন্তু পার্থক্য তখন হয় যখন সেই তৃষ্ণা এতটাই গভীর হয়ে যায় যে আপনি আর অজুহাত শোনা বন্ধ করে দেন। অজুহাত তো সব সময় পাওয়া যাবে, সময় নেই, টাকার অভাব, সঠিক পরিবেশ নেই, সমর্থন নেই, কিন্তু ভেতরের চালিকা শক্তি এই অজুহাতগুলোকে ভেঙে দেয়। সে বলে, আমার শুধু একটি সুযোগ চাই আর আমি সব কিছু বদলে দেব। কিন্তু এই চালিকা শক্তি এমনি এমনি আসে না। এর জন্য নিজের সাথে যুক্ত হতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, আমি সত্যি কি চাই? আমি কোন জিনিসের জন্য জন্মেছি? আমি কি সেই জীবনযাপন করছি যা আমি চেয়েছিলাম, নাকি যা অন্যরা আমার জন্য বেছে নিয়েছে? এই প্রশ্নগুলো সহজ নয়, এগুলি থেকে পালানো যায়, কিন্তু যে মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে সে নিজেকে খুঁজে পায়। আর যখন একজন মানুষ নিজেকে খুঁজে পায় তখন সে অপ্রতিরোধ্য হয়ে যায়। তখন তাকে কোনো সমস্যাই আটকাতে পারে না, কারণ তার উদ্দেশ্য স্পষ্ট থাকে আর তার আগুন ভেতর থেকে জ্বলতে থাকে। মনে রাখবেন, প্রত্যেকের ভেতরেই এই চালিকা শক্তি আছে। পার্থক্য শুধু এটুকুই যে কিছু মানুষ তাকে দমন করে দেয় আর কিছু মানুষ তাকে জাগিয়ে তোলে। আপনি কে হতে চান? সেই যে প্রতিদিন অনুশোচনা করে, নাকি সেই যে নিজের ভেতরের আগুনকে আওয়াজ করে? জীবনে কিছু অর্জন করার জন্য সবার আগে আপনাকে নিজের সাথে যুক্ত হতে হবে, নিজের ভেতরে উকি দিতে হবে। আর যখন আপনি সেই আওয়াজ শুনবেন যা বলে তোমার ভেতরে অনেক কিছু আছে, তখন তাকে উপেক্ষা করবেন না, কারণ সেটাই আপনার আসল পরিচয়, সেটাই আপনার আসল শক্তি। ভেতরে চালিকা শক্তি কোনো বই থেকে পাওয়া যায় না, কোনো গুরু দেয় না, আর কোনো ভিডিও তাকে জাগাতে পারে না। তা আপনার ভেতরে আবে থেকেই আছে, শুধু আপনাকে তাকে শুনতে হবে, চিনতে হবে এবং তারপর তার উপর চলতে শুরু করতে হবে। তারপর দেখবেন দুনিয়া আপনাকে আটকাতে পারবে না। অধ্যায় 6, ব্যর্থতাকে কিভাবে সামলাবেন। প্রত্যেক মানুষের জীবনে এমন এক মোড় আসে যেখানে সবকিছু ভেঙে পড়তে থাকে। সেই মুহূর্ত যখন পরিশ্রম সত্ত্বেও ফল মেলে না, যখন স্বপ্ন চোখের সামনে চুরমার হয়ে যায়, যখন বিশ্বাস হারিয়ে যায় নিজের ওপর, ভাগ্যের ওপর এবং সেই পথের ওপর যা একসময় খুব সঠিক মনে হতো, এটাই হলো ব্যর্থতা। এমন এক শব্দ যা শুনলেই ভয় জন্মায়, আর যখন এটি বাস্তবতা হয়ে সামনে আসে তখন আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু ব্যর্থতার অর্থ কি সত্যিই হার? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে সফল হওয়া জরুরি, ভালো নম্বর, ভালো চাকরি, ভালো জীবন। কিন্তু কেউ আমাদের এটা শেখায় না যে যদি আমরা ব্যর্থ হই তবে তা থেকে কিভাবে বেরিয়ে আসব। কেউ বলে না যে যখন প্রতিটি দরজা বন্ধ হয়ে যায়, যখন প্রতিটি আশা ভেঙে যায়, যখন দুনিয়া আমাদের ব্যর্থ বলে ডাকে, তখন নিজের সাথে কিভাবে কথা বলতে হয়। ব্যর্থতা কেবল একটি ঘটনা নয়, এটি একটি অনুভূতি, গভীরভাবে বিদ্ধ করার মতো, ভয়ঙ্কর, লজ্জায় ভরা। কিন্তু তবুও এই ব্যর্থতাই আমাদের সবচেয়ে বেশি শেখায় যদি আমরা তার থেকে পালানোর পরিবর্তে তাকে বুঝতে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি ব্যর্থ হন তখন সবচেয়ে প্রথম কোন জিনিসটি ভাঙে? তা হলো আত্মবিশ্বাস। মনে হয় যেন আর কিছুই হবে না, যেন দুনিয়া সেখানেই থেমে গেছে। কিন্তু সত্যটা হলো ব্যর্থতা একটি আয়নার মতো। সে আমাদের দুর্বলতা দেখায়, আমাদের ভুল দেখায় এবং সবচেয়ে জরুরি, সে আমাদের শক্তিও দেখাতে পারে যদি আমরা তার দিকে সঠিক দৃষ্টিতে তাকাই। ব্যর্থতার জন্য কাঁদা সহজ, নিজেকে দোষ দেওয়া আরও সহজ, কিন্তু সেই সময় উঠে দাঁড়ানো, নিজেকে পুনরায় প্রস্তুত করা এবং আবার সেই পথে চলতে শুরু করা, এটাই আসল সাহস। আসলে ব্যর্থতাই সেই আগুন যা আমাদের পুনরায় শক্তিশালী করে তোলে। তা আমাদের পরিশীলিত করে, আমাদের সেই মানুষটির দিকে ঠেলে দেয় যা আমরা হতে চাই। কিন্তু এটা তখনই হয় যখন আমরা সেই যন্ত্রণাটির মুখোমুখি হই, না পালিয়ে, না লুকিয়ে। অনেক মানুষ একটি ব্যর্থতার কারণে থেমে যায়। তারা ভাবে, হয়তো আমি এর জন্য তৈরিই ছিলাম না। কিন্তু আপনি কি কখনো কোনো শিশুকে হাঁটতে দেখেছেন? সে পড়ে, কাঁদে, কিন্তু আবার উঠে দাঁড়ায় এবং হাঁটে, কারণ তার ভেতরে এই চিন্তা থাকে না যে আমি কখনো হাঁটতে পারবো না। তার ভেতরে শুধু চেষ্টা থাকে। এবার ভাবুন, যদি আমরাও সেই মানসিকতা রাখি যে এই পড়ে যাওয়াটা সফরের একটি অংশ, সফরের শেষ নয়, তবে কি আমরা থেমে যাব? সম্ভবত না। ব্যর্থতাকে জয়ে রূপান্তরিত করার জন্য সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাকে শাস্তির মতো নয়, একটি শিক্ষার মতো দেখতে হবে। আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কোথায় ভুল করেছি, আমি এর থেকে কি শিখতে পারি, এবং সবচেয়ে জরুরি, এখন আমাকে কি বদলাতে হবে। প্রতিবার পড়ে যাওয়া এগিয়ে যাওয়ার অংশ, আর প্রতিবার যখন আপনি ওঠেন, আপনি কেবল আপনার লক্ষ্যের কাছেই আসেন না, আপনি নিজের আরও কাছে চলে আসেন। আর একদিন এমন আসে
যখন আপনি পেছনে ফিরে সেই ব্যর্থতার দিকে তাকান এবং বলেন, ধন্যবাদ, তুমি আমাকে সেই মানুষটি বানিয়ে দিয়েছ যা আমি আজ। তাই পরের বার যখন আপনি পড়বেন, যখন কোনো স্বপ্ন ভাঙবে, যখন আপনি নিজেকে অসহায় অনুভব করবেন, তখন থামবেন না। কাঁদতে পারেন, ক্লান্ত হতে পারেন, কিন্তু হার মানবেন না, কারণ সেই মোড়েই প্রায়শই সবচেয়ে বড় পরিবর্তন লুকিয়ে থাকে। ব্যর্থতা একটি পূর্ণচ্ছেদ নয়, এটি একটি কমা, যা বলে, থামো না, শুধু একটু বিশ্রাম নাও এবং আবার চলো। অধ্যায় 7, নিজের প্রতি কঠোর হবেন না। কখনো কখনো আমরা নিজেদের সাথে এমন কঠোর আচরণ করি যেন কোনো নির্দয় বিচারক, যে প্রতিটি ছোট ভুলের জন্য শাস্তি শোনায়, প্রতিটি ব্যর্থতায় বিদ্রূপ করে আর প্রতিটি দুর্বলতাকে একটি অপরাধ বানিয়ে দেয়। আর দুঃখের বিষয় হলো, এই বিচারক অন্য কেউ নয়, আমরা নিজেরাই। প্রতিদিন সকালে যখন আমরা আয়নায় তাকাই, তখন কি নিজেদের প্রতি ভালোবাসা অনুভব হয়, নাকি একটি দীর্ঘ তালিকা মনে পড়ে যায়, যে আমার আরও রোগা হওয়া উচিত ছিল, আমার সেই কাজটি করে ফেলা উচিত ছিল, আমি এত সময় নষ্ট কেন করি, আমি অন্যদের মতো সক্ষম কেন নই? এই সমস্ত কথা আমাদের ধীরে ধীরে খেয়ে ফেলে। আমরা নিজেদের ধাক্কা দিই, মারি না, কিন্তু ভেঙে দিই প্রতিদিন একটু একটু করে। আমাদের মনে হয় যে যদি আমরা নিজেদের ওপর কঠোর থাকি, তাহলে আমরা আরও ভালো হয়ে উঠব। কিন্তু সত্যটা হলো, যত কঠোরতা আমরা নিজেদের ওপর করি, ততটাই আমরা নিজেদের থেকে দূরে সরে যাই। ভাবুন তো, যদি আপনার কোনো বন্ধু আপনার প্রতিটি ভুলের জন্য আপনাকে বিদ্রূপ করে, প্রতিবার আপনাকে ছোট করে দেখায়, সারাক্ষণ শুধু আপনার ত্রুটিগুলোই গণনা করে, তাহলে কি আপনি তার সাথে থাকতে চাইবেন? না তো। কিন্তু এই সবই আমরা নিজেদের সাথে করি প্রতিদিন। আমরা নিজেদের ক্ষমা করতে পারি না, পুরনো সিদ্ধান্তের জন্য, ভুল মানুষের ওপর বিশ্বাস করার জন্য, সেই একটি সুযোগ হারিয়ে ফেলার জন্য। আর সেই অপরাধ বোধে আমরা দম বন্ধ হয়ে থাকি। কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা মানুষ, নিখুঁত নই। আর মানুষ হওয়ার অর্থ হলো ভুল করা, শেখা এবং তারপর এগিয়ে যাওয়া। নিজের উপর কঠোর হওয়ার মাধ্যমে পরিবর্তন আসে না, পরিবর্তন আসে আত্মসচেতনতা এবং আত্মপ্রেম থেকে। যখন আমরা নিজেদের বলতে শুরু করি, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু আমি এখনও একজন ভালো মানুষ এবং আমি আরও ভালো হতে পারি, তখনই নিরাময় শুরু হয়। প্রতিবার যখন আপনি নিজেকে দোষারোপ করতে শুরু করবেন, এক মুহূর্তের জন্য থামুন, গভীর শ্বাস নেন এবং নিজের সাথে সেই কথাই বলুন যা আপনি আপনার কোনো প্রিয়জনকে বলতেন যদি সে আপনার জায়গায় থাকত। সব ঠিক আছে, তুমি মানুষ এবং তুমি চেষ্টা করেছো। এই দুনিয়া এমনিতেই যথেষ্ট বিচারপ্রবণ। যদি আপনিও নিজের সাথে এমন আচরণ করেন, তাহলে আপনার কাছে আর কি থাকবে? আপনার ভেতরে সেই সব কিছুই আছে যা আপনার প্রয়োজন। শুধু প্রয়োজন একটু ধৈর্য রাখা, নিজেকে বোঝা এবং সবচেয়ে জরুরি, নিজেকে ক্ষমা করা। যখন আপনি নিজের সাথে বন্ধুত্ব করে নেন, তখন আপনি নিজের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠেন। তখন কোনো ব্যর্থতা আপনাকে নাড়াতে পারে না, কোনো প্রত্যাখ্যান আপনাকে ভাঙতে পারে না, কারণ তখন আপনার সাথে অন্য কেউ নয়, আপনি নিজে থাকেন। তাই পরের বার যখন আপনার মনে এই আওয়াজ আসবে যে আমি ভালো নই, আমি কখনো সফল হতে পারবো না, তখন সেই মুহূর্তে আরেকটি আওয়াজ তুলুন এবং বলুন, আমি অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু শিখেছি এবং আমি এখনও থামিনি, আমি আরও এগিয়ে যাব নিজের জন্য, নিজেকে ভালোবাসতে বাসতে। অধ্যায় 8, নিজের জীবন যাপন করুন। কখনো কখনো জীবনের দৌড়ে আমরা এতটাই জড়িয়ে যাই যে আমরা বাঁচতেই ভুলে যাই। প্রতিদিন সকালে উঠি, কাজে যাই, দায়িত্বের মধ্যে ডুবে থাকি, আর তারপর রাতে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে থাকি, এই ভাবতে ভাবতে যে কাল হয়তো কিছু আলাদা হবে। কিন্তু সেই কাল কখনো আসে না, কারণ প্রতিদিন আমরা সেই পুরনো ধাঁচেই আটকে থাকি, যেখানে আমরা কেবল টিকে থাকি, বাঁচি না। কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন, আমি কি সত্যিই আমার জীবনযাপন করছি, নাকি কেবল অন্যের প্রত্যাশা, সমাজের নিয়ম এবং অতীতের কাপশোষের প্রতিধ্বনিতে ভেসে যাচ্ছি? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজেদের জীবনকে পজ মোডে চালায়। মনে হয় যেন আমরা কেবল কোনো বড় অর্জন, কোনো নিখুঁত মুহূর্ত বা কোনো বিশেষ দিনের অপেক্ষা করছি। একদিন আমি খুশি হব, একদিন আমি তা করব যা আমার পছন্দ, একদিন আমি নিজের শর্তে বাঁচব। কিন্তু সেই একদিন কখনো আসে না, আর এই অপেক্ষায় জীবন কেটে যায়। নিজের জীবন যাপন করুন। এটি শুধু একটি সংলাপ নয়, এটি একটি সতর্কবার্তা, একটি ধাক্কা, এটি সরাসরি প্রশ্ন আপনার কাছে। যদি আজই শেষ দিন হয়, তবে কি আপনি বলতে পারবেন যে আপনি জীবনটা উপভোগ করেছেন? প্রত্যেকের ভেতরেই একটি অপূর্ণ আকাঙ্ক্ষা থাকে। কেউ পাহাড়ে হারিয়ে যেতে চায়, কেউ গিটার বাজাতে চায়, কেউ বই লিখতে চায়,
হয়তো কেউ শুধু মন খুলে হাসতে চায়, কিন্তু আমরা এই স্বপ্নগুলোকে স্থগিত করতে থাকি একটি ভালো সুযোগের অপেক্ষায়। আর তারপর একদিন আমরা নিজেদের বলি, এখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সত্যটা হলো, যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ দেরি হয়নি। জীবনযাপন করার জন্য কোনো বড় কারণ, কোনো নিখুঁত পরিস্থিতি বা কারো অনুমতির প্রয়োজন হয় না। শুধু একটি জিনিস চাই, একটি সিদ্ধান্ত যে এখন আমি আমার জীবনযাপন করব যেমন আমি চাই। নিজের জীবনযাপন করুন, এর মানে এই নয় যে আপনি দায়িত্ব থেকে পালিয়ে যান। এর মানে হলো আপনি সেই দায়িত্বগুলোর মধ্যেই নিজের জন্য একটু জায়গা তৈরি করুন। ছোট ছোট জিনিসে সেই আনন্দ খুঁজুন যা আপনাকে পুনরায় জীবন্ত অনুভব করায়। কখনো কখনো শুধু একটি দীর্ঘ হাঁটা, বিনা কারণে হাসা, কোনো বন্ধুকে ফোন করা বা একা বসে নিজের হৃদয়ের কথা শোনা, এইটুকুই যথেষ্ট হয় জীবনকে অনুভব করার জন্য। আর যখন আপনি এটা করতে শুরু করেন, যখন আপনি নিজেকে প্রধানত্ব দিতে শুরু করেন, তখন ভেতর থেকে এক নতুন আলো জ্বলে ওঠে। তখন না কারো মতামত আপনাকে ভাঙতে পারে, না কারো দৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারে, কারণ তখন আপনি শুধু বেঁচে থাকেন না, আপনি জীবন যাপন করেন। আপনাকে নিজের সাথে একটি প্রতিজ্ঞা করতে হবে, এখন আমি আমার জীবনকে অন্যের চিন্তাভাবনা অনুযায়ী নয়, আমার আত্মার আওয়াজ অনুযায়ী যাপন করব। সেই পথ আলাদা হোক, ধীর হোক বা একাকী হোক, কিন্তু তা আমার হবে। জীবন একটি উপহার, কিন্তু অনেকেই তা তখন বোঝেন যখন তা কেড়ে নেওয়া হতে থাকে। তাই এখন আর অপেক্ষা করবেন না, নিজেকে প্রতিদিন একটু করে বাঁচতে দিন। তা বন্ধু, যখন আমরা এই সফর শুরু করেছিলাম, তখন আমরা একটি প্রশ্ন করেছিলাম, আমরা কি আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াই, যেটা আমাদের ভেতরেই চলে, তাতে জয়ী হতে পারি? আর এখন যখন আমরা উইন ইয়োর ইনার ব্যাটলস বইটির শেষ পর্যায়ে পৌঁছেছি, তখন উত্তর আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা জিততে পারি। আমরা জেনেছি যে ভয় থেকে পালাতে হবে না, তাকে বুঝতে হবে। আমরা শিখেছি যে নিজেকে বদলানোর আগে নিজেকে গ্রহণ করা জরুরি। আমরা অনুভব করেছি যে শৃঙ্খলা কোনো খাঁচা নয়, বরং মুক্তির কাঠি। আমরা এটাও দেখেছি যে ব্যর্থতা শেষ নয়, একটি শুরু। আর সবচেয়ে জরুরি, আমরা বুঝেছি যে জীবনযাপন করার জন্য অন্য কারো অনুমতির নয়, কেবল নিজের প্রয়োজন। প্রত্যেকের ভেতরেই একটি যুদ্ধ চলছে। কিছু লোক তা হেরে মেনে নিয়ে জীবন কাটায়, আর কিছু লোক তা জিতে জীবন শুরু করে। এই বই এবং আজকের এই ভিডিও আপনাকে সেই দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস যোগায়। কারণ যখন আপনি নিজের ভেতরের আওয়াজ শোনেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করেন, তখন আপনি অন্যদের নয়, নিজেকে উত্তর দিতে শুরু করেন। আর সেটাই আসল স্বাধীনতা। এখন এটা ভাববেন না যে সব কিছু একদিনেই বদলে যাবে। পরিবর্তন ধীরে ধীরে আসে, কিন্তু যখন আসে তখন আপনার পুরো দুনিয়া বদলে দেয়। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, আপনাকে সামান্য স্বচ্ছতা, সাহস বা শান্তি দিয়ে থাকে, তবে একটি লাইক অবশ্যই দেবেন। আর এমনই আরও বইয়ের গভীরতাকে স্পর্শ করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং বুক গিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন বই, একটি নতুন চিন্তা এবং একটি নতুন সফরের সাথে। ধন্যবাদ।